হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস মাধ্যমিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটির আলোচনা নিয়ে। আমার এই আলোচনা সমৃদ্ধ ভিডিও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসময় তার উত্তর দেব। কেমন? আর এখনো পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে পরবর্তী এই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। কেমন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার জীবন, সাহিত্য সৃষ্টি এবং আফ্রিকা সম্পর্কিত তার যে অনুভূতি, সেই অনুভূতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ এই প্রথাগত যে শিক্ষা, সেই শিক্ষায় তার মনোযোগ ছিল না বা তত আগ্রহ ছিল না। তিনি কলকাতার ট্রেনিং একাডেমি, বেঙ্গল একাডেমি, নর্মাল স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি, সেন্ট জেভিয়ার্স স্কুল, বিভিন্ন স্কুলে তিনি পড়াশুনো করেছিলেন। কিন্তু স্কুলের এই পড়াশুনো প্রতি তার অনাগ্রহ দেখে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দিয়ে তার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। এবার আমরা একটু দৃষ্টি দিই রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির দিকে। কবি রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবি কাহিনী, ছবি ও গান, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত দিয়ে তার কাব্যযাত্রা শুরু। এরপর করিও কোমল, চিত্রা, মানসী, চৈতালি, সোনাত্তরী, খেয়া, নৈবেদ্য, শিশু, স্মরণ, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, বলাকা, পুরবী, পলাতকা, জন্মদিনে, নবজাতক, স্মরণ, পত্রপুট, শেষ লেখা প্রভৃতি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। কাব্যচর্চার পাশাপাশি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেশ কিছু উপন্যাস লিখেছেন। বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, চার অধ্যায়, যোগাযোগ, মালঞ্চ, শেষের কবিতা প্রভৃতি উপন্যাস। এছাড়া তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হলো পোস্টমাস্টার, দেনা পাওনা, অতিথি, ছুটি, নষ্টনীড়, ক্ষুধিত পাষাণ প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি বেশ কিছু নাটক লিখেছিলেন। রাজা ও রানী, রাজা, রক্তকরবী, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা প্রভৃতি নাটক। কিছু প্রবন্ধ গ্রন্থ তিনি লিখেছিলেন। সাহিত্য, সাহিত্যের পথে, সমাজ, স্বদেশ প্রভৃতি গ্রন্থ আজও বাংলা সাহিত্যে অন্যতম
উল্লেখযোগ্য নিদর্শন। রবীন্দ্রনাথ প্রাপ্তি হিসাবে 1913 খ্রিস্টাব্দে 13ই নভেম্বর গীতাঞ্জলি ইংরাজি অনুবাদ করার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি কলকাতায় মারা গিয়েছেন। আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যের 16 সংখ্যক কবিতা। এবার আমি আসি কবিতাটির আলোচনা নিয়ে। তোমরা বই নাও, প্রত্যেকেই খাতা রাখো, কলম রাখো, গুরুত্বপূর্ণ অংশগুলো একটু লিখে নিও, কেমন? আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, এখানে উদ্ভ্রান্ত কে না? স্রষ্টা, বিশ্ব স্রষ্টা বা ঈশ্বর। তিনি উদ্ভ্রান্ত কেন? নিজের প্রতি তার অসন্তোষ কেন? না, তিনি যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে তিনি মনে হচ্ছে না এই সৃষ্টিটা ঠিক হয়নি, তিনি আবার সৃষ্টি করলেন। যে সৃষ্টি করলেন সেটাকে ভাঙলেন, ভেঙে আবার সৃষ্টি করছেন। এভাবেই সৃষ্টি এবং সৃষ্টিকে ভেঙে আবার নতুন সৃষ্টি, নির্মাণ, পুনর্নির্মাণ। এই নির্মাণ এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে সৃষ্টির আদিতে স্রষ্টা ব্যস্ত, তিনি তাই উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত তাহলে কেন? কারণ এই নির্মাণ এবং পুনর্নির্মাণের জন্য। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ যেটা সৃষ্টি করছেন মনে হচ্ছে না এটা ঠিক হয়নি, আবার সৃষ্টি, সেটাকে আবার ধ্বংস করে, সেটাকে আবার নষ্ট করে আবার নতুন করে সৃষ্টি করলেন। তাহলে এই কারণে স্রষ্টা উদ্ভ্রান্ত। বুঝতে পারলেন? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তিনি যে সৃষ্টিটা করেছেন সেই সৃষ্টিকে তিনি কি করছিলেন? বিধ্বস্ত, মানে ভেঙে দিচ্ছেন। বুঝতে পারলেন? তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তাহলে কবি কি বললেন এখানে? তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, যখন তিনি তার সেই সৃষ্টির, তিনি যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে তিনি বিধ্বস্ত করে দিয়ে আবার নতুন সৃষ্টি করলেন, তিনি অধৈর্য। কারণ তিনি সর্বদা প্রতিনিয়ত নতুন সৃষ্টি করে চলেছেন। নতুন সৃষ্টির উপর আবার সৃষ্টি, নির্মাণ, পুনর্নির্মাণ করে চলেছেন। তাই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, এটা যদিও একটা সৃষ্টি তত্ত্বের কথা বলা হচ্ছে, কিন্তু এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। টেকটনিক যে প্লেট, অর্থাৎ আমাদের একটা সময় ধরা হতো, বলা হয়েছে যে সারা পৃথিবী একই মহাদেশ, অর্থাৎ আলাদা কোনো মহাদেশ নেই, একটাই মহাদেশ। কিন্তু একটা মহাদেশ হলেও টেকটনিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বলা হচ্ছে যে প্রত্যেকেই যেন আলাদা হওয়ার একটা চেষ্টা করছে বা চেষ্টা করা হচ্ছে, এই যে পদ্ধতি, এই যে অংশটা। তাই এখানে কেন ঘন ঘন মাথা নাড়ার দিনে বলতে, অর্থাৎ এই যে অনেক রকম মহাদেশ আছে, তারা প্রত্যেকেই আলাদা হওয়ার চেষ্টা করছে, ঘন ঘন মাথা নাড়ার দিন। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ঠিক সেই সময় যেন রুদ্র, ভয়ঙ্কর সমুদ্রের বাহু, আমাদের যে পৃথিবীর পূর্ব দিকের যে দেশগুলি আছে, মহাদেশগুলি আছে বা দেশগুলি আছে, সেই দেশগুলি থেকে যেন আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল কে? রুদ্র সমুদ্র। সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ পৃথিবী
প্রাচী ধরিত্রী পৃথিবীর পূর্ব দিকের যে দেশগুলি থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল, প্রাচী ধরিত্রীর বুকের থেকে বিচ্ছিন্ন করে দিল তোমাকে আফ্রিকা। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমার, কাকে? এখানে তোমাকে বলতে কাকে? আফ্রিকাকে। ঠিক আছে? আর ছিনিয়ে তো নিয়ে এলো, আলাদা করে দিল। রহস্যময় আফ্রিকা অর্থাৎ প্রকৃতির রহস্যময়তা দিয়ে আফ্রিকাকে আলাদা করে দিল। কিভাবে? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ বনস্পতি মানে কি? বড় গাছ। আমরা দেখব যে আফ্রিকার একদিকে গাছপালা আর একদিকে ধূসর মরুভূমি, এই নিয়ে আফ্রিকা, বেশিরভাগটি গাছপালা। তাহলে বলা হচ্ছে কি, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, প্রচুর গাছ, ছায়া ঘেরা আফ্রিকা, একটা রহস্যময়তা, নিবিড় পাহারায়। এবং নিবিড় পাহারা বলেই, বনস্পতি প্রচুর আছে বলেই কৃপণ আলোর অন্তপুরে, অর্থাৎ আফ্রিকায় সূর্যের আলো ওই আফ্রিকার মধ্যে পড়ছে না, অর্থাৎ নিচে পড়ছে না। কৃপণ আলোর অন্তপুরে, অন্তপুর বলতে যেখানে মহিলারা, যেখানে তারা কাজকর্ম করে, প্রতিদিনের কাজকর্ম যেখানে, সেখানে অন্তপুর বলা হতো। তাহলে আফ্রিকাকে অন্তপুর বলা হচ্ছে কেন? কারণ যেহেতু আলো সেখানে পড়ছে না, একেবারে অন্ধকার, আলো আধার স্থান, সেই কারণে আফ্রিকা যেন একেবারে অন্তপুর হয়ে রয়েছে, তাই কৃপণ আলোর অন্তপুরে। আর কি? সেখানে, কোথায়? যেখানে একেবারে বনস্পতিতে ঘেরা আফ্রিকা, সেখানে সেই নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। তাহলে দেখো কি সুন্দর বললেন যে এখানে সেখানে নিভৃত অবকাশে, কোথায়? সেই সূর্যের আলো যেখানে পড়ছে না, কৃপণ আলোর অন্তপুরে আফ্রিকা যেন কি সংগ্রহ করছিল? সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। এক, দুর্গম অর্থাৎ কি? যেখানে গোপন করা যায় না। কিভাবে গোপন করতে হবে? প্রতিনিয়ত প্রকৃতির একেবারে রহস্যময়তা দিয়ে আফ্রিকাকে ঘিরে রেখেছে, তাই প্রকৃতির সেই দুর্গমতা, তার যে রহস্য, সেই রহস্য আফ্রিকা সংগ্রহ করছিল। কিভাবে প্রকৃতির এই রহস্যময়তাকে দূর করা যায়, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। এক, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সঙ্গে। তাহলে আর কি? সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, আর চিনছিলে, চিনে নিচ্ছিলে, আফ্রিকাকে বলছে চিনে নিচ্ছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রতিনিয়ত প্রকৃতি যে প্রতিনিয়ত যে সংকেত পাঠাচ্ছে, সেই প্রতিনিয়ত প্রকৃতির যে দুর্বোধ সংকেত, দুর্বোধ যেটাকে এখনো পর্যন্ত জানা যায়নি, বোধের মধ্যে নেই, সেই দুর্বোধ সংকেতগুলো চিনছিলেন আফ্রিকা। তাহলে এক হলো, প্রথমত হলো দুর্গমের রহস্য, দ্বিতীয়ত জল, স্থল, আকাশের, জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। আর কি? প্রকৃতির দৃষ্টি, অতিথি জাদু। অর্থাৎ আফ্রিকাবাসী তো পুরোপুরি একেবারে প্রাচী ধরিত্রীর বুকের থেকে আলাদা হয়েছে, তাহলে এখনো পর্যন্ত দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, ওই দুর্বোধ্য যে সমস্ত রহস্য, দুর্গমের রহস্য আফ্রিকা জানে না। তাই প্রতিনিয়ত আফ্রিকাকে এগুলো জানতে হচ্ছে। প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। অতীত জাদু কেন বলা হচ্ছে? কারণ আফ্রিকা তো জানে না এই প্রকৃতির এই কখন বৃষ্টি আসছে, কিভাবে সেগুলো প্রতিহত করতে হবে। প্রকৃতির যে রহস্যময়তা, সেই রহস্যময়তা আফ্রিকা কিন্তু কিছুই জানে না। তাই প্রতিনিয়ত দুর্গমের রহস্য, দুর্বোধ জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, সবই তাকে চিনতে হচ্ছিল, জানতে হচ্ছিল। ক্লিয়ার হয়েছে?
চলো, আর কি মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এগুলো মন্ত্র জাগাচ্ছিল, অর্থাৎ আমরা যখন কোনো কিছু জানতে না পারি, যেটা আমাদের চেতনার অতীত, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই যে প্রকৃতির দৃষ্টি, দুর্গম রহস্য, দুর্বোধ সংকেত, এগুলো সবই যেন মন্ত্রমুগ্ধের মতো আমার চেতনাতীত মনে এগুলো আমাকে জানতে হচ্ছিল। এবার ভীষণ প্রকৃতি, তাহলে ভীষণ প্রকৃতিকে যদি আমি প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়, তাহলে আমাকে কি হতে হবে? আরো ভীষণ হতে হবে, তাই তো? ভীষণ প্রকৃতির সঙ্গে যদি আমাকে টিকে থাকতে হয় এই জগতে, তাহলে কি হতে হবে? আমাকে আরো ভীষণ হতে হবে। তাই এখানে কবি কি বললেন? বিদ্রুপ করছিলে ভীষণকে, বিদ্রুপ অর্থাৎ প্রকৃতিকে যেন বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। প্রকৃতি ভীষণ, প্রকৃতি বিদ্রুপ করছিলে ভীষণকে। ভীষণ মানে কে? প্রকৃতি, তাকে বিদ্রুপ করছি, তোমরা মানি না। যদি আমি প্রকৃতিকে বিদ্রুপ না করতে পারি, তাহলে তো প্রকৃতির মাঝে আমি টিকতে পারবো না। আফ্রিকাও তাই, সে তো একা, সমস্ত মহাদেশ থেকে সে একেবারে মানে অন্য থেকে, পৃথিবী মাতার বুক থেকে শুধু বিচ্ছিন্ন। ফলে তাকেও তো টিকতে হবে, লড়াই করতে হবে, লড়াই করার মধ্য দিয়ে সে এগিয়ে যাবে। ঠিক আছে, এখানে সেটাই বললেন, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। ভয় না, জীবন যুদ্ধে লড়াই করতে হবে, লড়াই করে বাঁচতে হবে। তাই শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। কিভাবে? আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নাদে। আপনাকে উগ্র করে, উগ্র যদি না হতে পারি, তাহলে প্রকৃতির ওই ভয়ঙ্করতা, ওই দুর্গম রহস্য, ওই দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, সমস্ত কিছুর কাছে আমি হেরে যাব। তাই আফ্রিকা নিজেকে উগ্র করে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নাদে। তাণ্ডব ভয়ঙ্কর রূপ, তার নৃত্য। দুন্দুভি নাদে বলতে ওটা বাদ্য। তাই তাণ্ডবের দুন্দুভি নাদে আপনাকে উগ্র করে প্রকৃতির কাছে, প্রকৃতির শঙ্কা যে ভয়, ভয় না মেনে প্রকৃতির সমস্ত কিছুকে আফ্রিকা আত্মস্থ করার চেষ্টা করছিল, উপলব্ধি করার চেষ্টা করছিল। এটা গেল প্রথম স্তবকে। আফ্রিকা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ ধরিত্রী মাতার বুকের থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হলো। তার রহস্যময়তা, আফ্রিকা কৃপণ আলোর অন্তপুর, দুর্গমের রহস্য, দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু, আর তার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় প্রকৃতির সমস্ত কিছুকে, সমস্ত রহস্যময়তাকে আফ্রিকা উপলব্ধি করার চেষ্টা করছিল, আত্মস্থ করার চেষ্টা করছিল, নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছিল। এই পর্যন্ত ঠিক আছে? প্রথম স্তবকে এটুকু কবি বলতে চেয়েছে। পরের স্তবকে চল। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষা লাবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা। আচ্ছা, এখানে ছায়াবৃতা বললো কেন, ছায়াবৃত বললো না কেন? তাহলে আমরা বুঝতে পারছি যে আফ্রিকাকে কবি এক মানবী রূপে কল্পনা করলেন। আমরা যেমন বলি ভারত মাতা, ঠিক সেই রকমই কবি আফ্রিকাকে যেন একটা মানবী রূপ দিলেন। কেন মানবী রূপ দিয়েছে আমরা পরের অংশে সেটা বুঝতে পারব। তাহলে হায় ছায়াবৃতা, ছায়াবৃতা ওই আগেই বলেছি। কেন ছায়াবৃতা বলা হলো? কারণ আফ্রিকাকে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, আগের অংশে ছিল আফ্রিকা একেবারে গাছপালা দিয়ে ঘেরা,
তাই আফ্রিকা ছায়াবৃতা। ঠিক আছে, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটার নিচে আফ্রিকা যে একজন আফ্রিকাবাসী, অর্থাৎ আফ্রিকা যদি মানুষ, তাহলে এতদিন বা আমরা এই সময় পর্যন্ত জেনেছি আফ্রিকা মানুষ, কিন্তু হঠাৎ কবি এখানে বললেন কেন কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অর্থাৎ সভ্য দেশের কাছে আফ্রিকা বা আফ্রিকাবাসী, যদি বলি আফ্রিকাবাসী যে মানুষ, সভ্য দেশের কাছে এই ধারণা তাদের ছিল না, তারা সভ্য। তাহলে আফ্রিকা একেবারে সভ্য জগৎ থেকে অনেক দূরে, অনেক দূরে অবস্থান করছে বলে এখানে কবি মনে করেছে। অর্থাৎ কবি এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, যে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার এই মানব রূপ কাদের কাছে অপরিচিত ছিল? ওই সভ্য দেশের কাছে, ইউরোপীয় শক্তিধর সভ্য দেশগুলির কাছে তোমার এই মানব রূপ ওদের কাছে অপরিচিত ছিল। এবং সেই কারণে কবি একটা সুন্দর শব্দ ব্যবহার করলেন, হায় ছায়াবৃতা। কবির মনের যে কষ্ট বা দুঃখ বা যন্ত্রণা, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার এই মানব রূপ পরিচিত তাদের কাছে ছিল না, অপরিচিত ছিল। এবং সেই কারণে তারপরে তারা কি করেছে? তোমাকে, আফ্রিকাকে কি করেছে? উপেক্ষার আবিল দৃষ্টিতে তারা উপেক্ষা করেছে। তারা তোমাদেরকে মানবতার দৃষ্টিতে দেখেনি, উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষা করেছে। অর্থাৎ আফ্রিকাবাসী যেন ইউরোপীয় শক্তিধর দেশগুলির কাছে আফ্রিকাবাসী তারা দাস, ভৃত্য। ঠিক আছে, এটা গেল একটা দিক। আর আফ্রিকা যে সম্পদ, সেই সম্পদ তারা নির্বিচারে লুণ্ঠন করেছে। তাহলে এক হলো আফ্রিকা বাসী তাদের কাছে ভৃত্য, অর্থাৎ তাদের ভৃত্য স্বরূপ তারা আফ্রিকাদেরকে মনে করেছে, এবং সেই জন্য তারা ভৃত্যের সঙ্গে যে ব্যবহার সাধারণ মানুষের করা উচিত তার থেকে আরো নিম্নতর ব্যবহার তারা আফ্রিকাবাসীদের উপর করেছে। কিভাবে? উপেক্ষার আবিল দৃষ্টিতে তারা এলো কিভাবে? এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে দিচ্ছে। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ। অসাধারণ একটা এখানে ইঙ্গিত কবি করলেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে দিচ্ছে। নখ, কেবল নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে দিচ্ছে, কারণ আফ্রিকার যে নেকড়ে, সেই নেকড়ে হিংস্র। কিন্তু কবি বলছেন যে তাদের থেকেও, আফ্রিকার যে নেকড়ে তাদের থেকেও হিংস্র এই সভ্য দেশগুলি, এই বর্বর সভ্য, এই সভ্য দেশগুলি, তাদের যে হিংস্র মনোভাব, সেই মনোভাব তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ আফ্রিকার নেকড়ের চেয়ে আরো হিংস্র। বুঝতে পারলে ব্যাপারটা এখানে? তাই বললেন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। কারা এলো? এলো মানুষ ধরা। ওই যে মানুষ ধরা বলতে কি, তারা এদেরকে মৃত্যু হিসাবে কল্পনা করেছে। এরা তো মানুষ নয়, এদের যে মানব রূপ ওদের কাছে অপরিচিত ছিল, তাই এদেরকে নিয়ে গিয়েছি। অর্থাৎ আফ্রিকা যেন সেই ভৃত্যের একটা ভৃত্য তৈরি করা একটা উর্বর জায়গা। ঠিক আছে, তাদেরকে দিয়ে সমস্ত কাজকর্ম করানো যেতে পারে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। যারা সভ্যতার গর্বে যারা এতটাই অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যে যতটা অন্ধকার আছে তার থেকে বেশি অন্ধ এরা সভ্যতার গর্বে, সভ্যতার অহংকারে এতটাই অন্ধ।
তোমার ওই সূর্যহারা অরণ্যের যে অন্ধকার, সেই অন্ধকারের থেকেও আরো অন্ধ এরাই। বুঝতে পারলে? তাই একদিকে সভ্যতা তর্পী মানুষের সভ্যতার অহংকারে অন্ধ, আর অন্যদিকে আফ্রিকার ঘন অন্ধকার অরণ্য। বলছে ওই ঘন অন্ধকার অরণ্যের থেকেও এই ইউরোপীয় সভ্যতার দেশগুলি, ইউরোপীয় দেশগুলি তারা সভ্যতার গর্বে আরো বেশি অন্ধ। বুঝতে পারলেন? চলো, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বড় বড় লোক। এইবার দেখো এদের অত্যাচারের অবস্থান বা অত্যাচারের চিত্র, অত্যাচারের চিত্রটি কবি কি সুন্দরভাবে নির্মাণ করলেন। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। বুঝতে পেরেছ? এটা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে। তাহলে দেখো, তোমার ভাষাহীন ক্রন্দনে, আফ্রিকা সবসময় তোমার, এখানে আফ্রিকা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রু পঙ্কিল হলো, আর তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকার আকাশ বাতাস যেন শোকাহত। তাই বললেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে। ঠিক আছে এই পর্যন্ত? অর্থাৎ আফ্রিকার যন্ত্রণায় শুধুমাত্র আফ্রিকার আকাশ বাতাস তারা শোকগ্রস্ত নয়, আফ্রিকার মাটিও তাদের রক্তে অশ্রুতে সিক্ত হয়ে আছে বা পঙ্কিল হয়ে আছে। কি করেছেন তারা? এই সভ্যতাদর্পী যারা, সভ্যতাদর্পী শাসক যারা, ইউরোপীয় সভ্য দেশগুলি যারা আফ্রিকার উপর অত্যাচার করেছে, কেমন ভাবে? দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। আমি প্রশ্নগুলি আসছি পরে, শুধু আমি একটু আলোচনা করে যাই। তাহলে দেখো, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, এই যে চিত্র, এই চিত্রের চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকা তোমার ইতিহাসে এটা একটা কলঙ্কিত অধ্যায়, এটা অপমানিত একটা অধ্যায়। ইউরোপীয় শক্তিধর দেশ তারা তোমাদেরকে লুণ্ঠন করেছে, তোমাদেরকে ভৃত্য হিসাবে গ্রহণ করেছে। শুধু তাই নয়, তোমরা তো মানুষ নও, তোমাদের যে মানব রূপ আছে সেই মানব রূপ ওদের কাছে অপরিচিত ছিল বলেই তারা তোমাদেরকে, তোমাদের উপর যে অত্যাচার, সীমাহীন অত্যাচার করেছে, সেই সীমাহীন অত্যাচারের চিত্র কবি সুন্দরভাবে এই দ্বিতীয় স্তবকে ফুটিয়ে তুললেন। বুঝতে পারলে এটা? এরপর আমরা আসছি তৃতীয় স্তবক। এখানে দেখো, কবি রবীন্দ্রনাথ সবসময়ের জন্য তিনি কখনো মনে করেন না হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায়। তার সমস্ত সাহিত্যের মধ্যে একটা বেসিক একটা রূপ আছে, সেটা হলো পূজা, ভালোবাসা, ক্ষমা। ক্ষমার মধ্য দিয়ে সমস্ত পাপ দূরীভূত হয়, অর্থাৎ ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে পুণ্যবাণী প্রকাশিত হয়। ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে অন্তরের যে হিংস্রতা, অন্তরের যে হিংস্র রূপ, সেই রূপ হয়তো বা তিনি মনে করেছেন সবটাই চলে যায় এবং তার মধ্য দিয়ে আত্মতৃপ্তি লাভ করা যায়। এই স্তবকে কবি কি বললেন? যখন ওই আফ্রিকাবাসীর উপর বা আফ্রিকার উপর ওই নৃশংস অত্যাচার হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সমুদ্র পারে
সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। যে সময় ওই আফ্রিকাবাসীদের উপর অত্যাচার হচ্ছে, যে সময় তারা অত্যাচারিত হচ্ছে, যে সময় তাদের চোখের জল রক্তে আফ্রিকার একেবারে ধুলো পঙ্কিল হচ্ছে, ঠিক সেই সময় সেই মুহূর্তে সমুদ্র পারে তাদের পাড়ায় পাড়ায় যারা অত্যাচার করছে, যে সমস্ত ইউরোপীয় শক্তিধর দেশগুলি অত্যাচার করছে, তাদের পাড়ায় অর্থাৎ তাদের জায়গায় তাদের দেশে কি চলছে দেখো, সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। দেখো কি অসাধারণ একটা চিত্র, একটা একদিকে অত্যাচার আর একদিকে শান্তি, একদিকে হাহাকার কান্না, অন্যদিকে পূজা। তাই কবি বললেন কি, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, ইউরোপীয় সভ্য দেশগুলির পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। এক, শিশুরা খেলছিল মায়ের কোলে। দুই, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবি বা শিল্পী তারা তো সুন্দরী আরাধনা করে, সুন্দরের মধ্য দিয়ে সত্যের প্রকাশ, সুন্দরের মধ্য দিয়ে সৌন্দর্যের প্রকাশ। তাই কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, সেই যুগান্তের কবি কি নির্দেশ দিলেন দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল, পশ্চিম দিগন্ত ওই ইউরোপীয় সভ্য দেশগুলি কথা বলা হয়েছে, দিগন্তে প্রদোষ কাল। প্রদোষ কাল মানে কি, প্রদোষ মানে বিকেল বেলা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত, সন্ধ্যার ঠিক, অর্থাৎ প্রদোষ কাল মানে কি, সন্ধ্যার আগের মুহূর্ত। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশুরা বলতে কি, ইউরোপীয় শক্তিধর দেশ। কারণ আমরা জানি আফ্রিকার উপরে কোন একটি ইউরোপের একটি মাত্র শক্তিধর দেশ আক্রমণ করেনি। যে যেমন ভাবে পেরেছে আফ্রিকার কে তারা, সে বলো ফ্রান্স বলো, জার্মান বলো, রাশিয়া, যে যেমন ভাবে পেরেছে সে তেমন ভাবে আফ্রিকাকে শোষণ করেছে। তাই এখানে কবি কি বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশুরা বলতে কারণ কাকেদের ইঙ্গিত করেছেন, ইউরোপীয় শক্তিধর দেশ বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ আর শোষণ নয়, আর উৎপীড়ন নয়, আর অত্যাচার নয়, অনেক অত্যাচার করে ফেলেছে, অনেক অত্যাচার করেছে। তাই কবি বলছেন তারা অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অনেক সময় হয় না যুদ্ধ, এই যেটা মহাভারতের সময় আছে, মহাভারতের যুগে আমরা দেখেছি যে যুদ্ধ শেষ, যুদ্ধ শুরু শঙ্খধ্বনি দিয়ে, যুদ্ধ শেষ শঙ্খধ্বনি দিয়ে শেষ। এখানে ঠিক সেই রকম অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এখানে দিনের অন্তিম কাল বলতে কি, যুদ্ধ শেষের ঘোষণা। এই যুদ্ধ শেষটা যেন দিনের শেষের মতো যুদ্ধ শেষের কথা এখানে বলা, অর্থাৎ আর অত্যাচার নয়, এইরকম অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এবার কবি রবীন্দ্রনাথ খুব সহজ ভাবে, বিনীত ভাবে যেন তিনি বললেন যুগান্তের কবিকে। ওই যে আগে আমরা দেখব যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা,
সেই যুগান্তের কবিকে কবি যেন নির্দেশ দিলেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে মানহারা মানবী কে? আফ্রিকা। তাদের সবই হারিয়েছে তারা। তাই কবি যেন যুগান্তের কবিকে নির্দেশ দিলেন, কারণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন একমাত্র যুগান্তের কবি পারবে ওই ইউরোপীয় শক্তিধর দেশগুলির হয়ে মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার কাছে ক্ষমা চাইতে পারবে। কারণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন ক্ষমার মধ্য দিয়ে আসে পূর্ণতা, ক্ষমার মধ্য দিয়ে আসে তার পূর্ণ অবস্থা। মানহারা মানবী আফ্রিকার কাছে তার সামনে দাঁড়িয়ে যেন বলে ক্ষমা করো, কারণ ক্ষমার মধ্য দিয়ে প্রকৃত পূর্ণতা, পাপ পুণ্য, সেই পূর্ণতা যেন আসে, তাই ক্ষমা করতে তিনি বললেন। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় তিনটি অংশের তিনটি স্তবকে তিনটি কথা বলেছেন। প্রথম স্তবকে বলেছেন আফ্রিকার সৃষ্টি, কিভাবে আফ্রিকা রহস্যময় প্রকৃতির সামনে তার সমস্ত তার দুর্গমের রহস্য, তার সঙ্গে যুদ্ধ করে তার সঙ্গে নিজেকে তৈরি করেছে ওই রহস্যময় প্রকৃতির দুর্বোধ্যতার মধ্য দিয়ে। দ্বিতীয় অংশে আফ্রিকার এই মানবী রূপ পৃথিবীর অন্যান্য শক্তিধর দেশগুলির অজানা ছিল, তারা আফ্রিকার উপর অমানবিক নির্যাতন শুধু করেনি, আফ্রিকার সমস্ত সম্পদ তারা লুণ্ঠন করে নিয়েছে। তৃতীয় স্তবকে কবি বললেন যে যে সময় তারা এইরকমই অত্যাচার করছে, ঠিক সেই সময় তাদের দেশে বা তাদের পাড়ায় সেখানে কিন্তু তাদের জীবনযাত্রা অত্যন্ত স্বাভাবিক। শিশুরা মায়ের কোলে খেলছে, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা ভেসে আসছে, আর সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে পূজা দেয়া হচ্ছে। যুদ্ধ শেষ, সেই যুদ্ধ শেষের বার্তা যখন ঘোষণা করা হলো, কবি যুগান্তের কবিকে যেন আহ্বান করলেন যে মানহারা মানবী আফ্রিকার সামনে দাঁড়িয়ে হাত জোর করে যেন বলে ওনাকে ক্ষমা করো। কাদের হয়ে ক্ষমা চাইলেন? ওই ইউরোপীয় শক্তিধর। কারণ ক্ষমার মধ্য দিয়ে শেষ পুণ্যবাণী ধ্বনিত হবে, এই আশ্বাস, এই আত্মপ্রত্যয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় করেছে। বুঝতে পারলে? এবার এখান থেকে দেখো, এখান থেকে সব রকম প্রশ্ন আসে, এমসিকিউ আসে, এসএকিউ আসে, 3 নম্বর প্রশ্ন আসবে, 5 নম্বর প্রশ্ন আসবে। একটু দেখে নাও। প্রথমে দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত কেন? ঠিক আছে, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত কেন? আমি প্রত্যেক এসিকিউ বলবো, 3 নম্বর যখন হবে 3 নম্বর বলে দিচ্ছি। তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, অধৈর্য কি? এটা 3 নম্বর। কেন তিনি অধৈর্য? ঠিক আছে, এইবার দেখো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। এখান থেকে 3 নম্বর প্রশ্ন। কৃপণ আলোর অন্তপুর কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে? ঠিক আছে, একটা এমসিকিউ আছে এখানে। সংগ্রহ করছিলে কি? কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য। তারপর দেখো, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। তাহলে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, এমসিকিউ। চিনছিল কি? চিনছিল, দেখো এখানে লেখা আছে দুর্বোধ সংকেত। এরপর চলে এসো, হায় ছায়াবৃতা। এটা 5 নম্বর প্রশ্ন। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে? ছায়াবৃতা
উপর, অর্থাৎ যাকে ছায়াবৃতা বলা হয়েছিল তার উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী বা অত্যাচারের চিত্র সংক্ষেপে আলোচনা করো। পুরো ওই দ্বিতীয় স্তবকটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার শেষ অংশে চলে এসো, একেবারে শেষ অংশে, যেখানে বলা হচ্ছে এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হচ্ছে? তারপর একটা এমসিকিউ আছে, সেটা হলো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। শেষ পূর্ণ বাণীটি কি? এভাবেই তোমরা আফ্রিকা কবিতার কবি পরিচিতি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার সৃষ্টি, সাহিত্য সৃষ্টি, আফ্রিকা সম্পর্কে, অর্থাৎ আফ্রিকা কবিতার মধ্য দিয়ে তিনি যে কথা বলতে চেয়েছেন, যে মূল ভাব তিনি ব্যক্ত করেছেন, সেই ভাব তোমরা জানতে পারলে। আশা করি তোমরা এই কবিতা নিবিড় যে পাঠ এবং তার আলোচনা, সেই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি যথাসময় তা। আজ এই পর্যন্ত, পরের ক্লাসে অন্য কোনো অংশ নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। কেমন? টাটা, চলো।